সে অনেকদিন আগের কথা। তখন বেনু নামে এক রাখালের সাথে রাজকুমারী কঙ্কাবতীর ছিল ভীষণ প্রেম। রাজকুমারী প্রায়ই রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসত আর রাখালের সাথে মাঠে বসে গল্প করত। এমনি একদিন, বেনু, তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাব কঙ্কাবতী, কিন্তু আমার যে বড় ভয় করে। কেন বেনু, তোমার কিসের এত ভয়? রাজকুমারী কঙ্কাবতী, আমি একটা সাধারণ রাখাল ছেলে, আর তুমি এত বড় রাজ্যের রাজার রাজকন্যা। আমি তোমাকে কিভাবে বিয়ে করব, আর এটা তোমার বাবা মা কিভাবে মেনে নেবে? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এই নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমার মা বাবা ঠিক আমার কথা মেনে নেবে। ঠিক এই সময়ে ওদের দুজনকে মন্ত্রীপুত্র মোহনলাল দূর থেকে দেখতে পায়, আর দূর থেকে ওদেরকে দেখেই সে রাগে রীতিমতো জ্বলতে থাকে। না না না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এই রাজকুমারী আমাকে বিয়ে না করে এই একটা রাখাল ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারে না। আমি এত করে অনুরোধ করলাম, কিন্তু রাজকুমারী কঙ্কাবতী আমার একটা কথা শুনলেন না। আচ্ছা, তাহলে আমিও দেখে নিচ্ছি কিভাবে রাজকুমারী এই রাখালের সাথে দিন কাটাতে পারে। আমি এমন ভাবে এই রাখালকে ফাঁসাবো যে ও আর বাঁচতে পারবে না। কিছুক্ষণের ভিতর মন্ত্রীপুত্র মোহনলাল এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে। বনের ভেতর থেকে একটা কালো গোলাপ নিয়ে সে ঠিক রাজকুমারী কঙ্কাবতী ও রাখালের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে অতর্কিতে এভাবে চলে আসায় ওরা দুজনই রীতিমতো চমকে ওঠে। এ কি মোহনলাল, আপনি এখানে? আর আপনার হাতে এই কালো গোলাপ কেন? এটাকে এক্ষুনি ফেলে দিন। আমি তো এটা ফেলে দেওয়ার জন্য নিয়ে আসিনি রে বেনু। এই কালো গোলাপি আজকে তোর কাল হবে। মন্ত্রীপুত্র মোহনলাল, তুমি যা করছো এটা অন্যায়। আমি এক্ষুনি তোমাকে আদেশ দিচ্ছি, এখান থেকে চলে যাও। রাজকুমারী কঙ্কাবতী, এতদিন তুমি যেমন আমার একটা কথাও শোনোনি, আজকে আমিও তোমার কোনো কথা শুনবো না। এই বলে কিছু বুঝে ওঠার আগেই মোহনলাল ওই কালো গোলাপটা রাজকুমারী কঙ্কাবতীর চুলের খোঁপায় গুজে দেয়, আর সাথে সাথে ওই গোলাপটা চুলের ভিতরে মিলিয়ে যায়। পর মুহূর্তে ছটফট করতে করতে রাজকুমারী কঙ্কাবতী মাটিতে পড়ে যায়। তার শরীরে দেখা যায় লাল লাল ভয়ঙ্কর দাগ। আপনি কি করে ফেললেন মন্ত্রীপুত্র মোহনলাল? আপনি এই অভিশপ্ত কালো গোলাপ দিয়ে রাজকুমারীকে এত বড় বিপদে ফেললেন। কই, আমি তো কিছু করিনি রাজকুমারীকে। এই বিপদে তো তুই ফেলেছিস। কি বলছেন এসব? আমি চোখের সামনে দেখতে পেয়েছি আপনি এই বিপদের জন্য দায়ী। সেটা তুই দেখতে পেয়েছিস, কিন্তু আর কেউ দেখতে পায়নি। আর তোর মতো রাখালের কথা কেউ বিশ্বাস করবে না। তুই ফেঁসে গেছিস বেনু, বড় ভয়ঙ্কর ভাবে ফেঁসে গেছিস। মন্ত্রীপুত্র মোহনলাল আর এক মুহূর্ত দেরি না করে রাজপ্রাসাদে গিয়ে রাজাকে কঙ্কাবতীর সব কথা খুলে বলে। নিজের দোষ সব চাপিয়ে দেয় রাখাল বেনুর উপর। রাজা প্রচণ্ড রেগে বেনুকে ডেকে পাঠায়। কাঁদতে কাঁদতে বেনুকে নিয়ে ওর মা এসে রাজপ্রাসাদে হাজির হয়। বিশ্বাস করুন মহারাজ, আমি এই কাজ করিনি। মন্ত্রীপুত্র মোহনলাল আমাকে বিনা দোষে ফাঁসিয়ে দিচ্ছে। দেখুন মহারাজ, দেখুন, নিজে দোষ করে এখন নির্দোষ আমাকেও ফাঁসিয়ে দিতে চাচ্ছে। একে তো রাজকুমারীর এত বড় সর্বনাশ করে ফেললো, তার উপর এখন মুখে মুখে মিথ্যে কথা বলে যাচ্ছে। আমি এর উপযুক্ত বিচার চাই। বেনু, তোর কারণে আমার রাজকুমারী আজ বিছানায় ছটফট করছে। তুই অভিশপ্ত কালো গোলাপে দিয়ে আমার রাজকুমারীর জীবনটা শেষ করে দিয়েছিস। এর জন্য তোর কঠিন শাস্তি হবে। মহারাজ, আমার বেনু এমন কাজ করতে পারে না। ও তো রাজকুমারীকে ভালোবাসতো। দয়া করে আপনি ওকে শাস্তি দিবেন না। তোমাদের সব মতলব আমার জানা আছে। মা ছেলে মিলে আমার কঙ্কাবতীকে ভালোবাসার জালে ফাঁসিয়ে গোটা রাজ্য দখল করার ফন্দি করেছিলে, তাই না? এই চরম অপরাধের শাস্তি হিসেবে আমি বেনুকে মৃত্যুদণ্ড দিলাম। বেশ মহারাজ, তাই হবে। তবে আমি আপনার কাছে মাত্র 2টা দিন সময় চাই। আমি এই 2 দিনে একবার চেষ্টা করে দেখতে চাই
কঙ্কাবতীকে আমি সুস্থ করতে পারি কিনা। ঠিক আছে, আমি তোকে 2 দিন সময় দিলাম। যদি রাজকুমারী সুস্থ হয়ে যায়, একমাত্র তবেই আমি তোর শাস্তি মাফ করব। বেনু আর একটা কথা না বলে রাজপ্রাসাদ থেকে আস্তে আস্তে হেঁটে বের হয়ে যায়। বেনু চলে যেতেই মন্ত্রীপুত্র মোহনলালের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। মনে মনে সে বলতে থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন বেনু, তুমি রাজকুমারী কঙ্কাবতীকে ভালো করতে পারবে না। অভিশপ্ত কালো গোলাপের মায়ায় রাজকুমারী বন্দী হয়ে গেছে। এই বন্দী অবস্থা থেকে মুক্তি হওয়া এত সহজ নয়। আমি রাজকুমারী কঙ্কাবতীকে পাইনি তো কি হয়েছে? এভাবে অসুখে ধুকে ধুকে রাজকুমারী কঙ্কাবতী মারা যাবে, আর তখন আমি হব এই গোটা রাজ্যের রাজা। রাজকুমারী কঙ্কাবতীর এমন পরিণতি দেখে রানীর পাগল প্রায় অবস্থা। খাওয়া দাওয়া বন্ধ করে সে রাজকুমারী কঙ্কাবতীর পাশে বসে আছে। কি হয়েছে মা কঙ্কাবতী? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কি হয়েছে আমাকে বলো। আমাদের কঙ্কাবতী অসুস্থ হয়ে গেছে রানী। ও তোমার কোনো কথা শুনতে পাচ্ছে না, আর ও তোমার কোনো কথার জবাবও দিতে পারবে না। মহারাজ, যে করেই হোক আমার রাজকুমারী কঙ্কাবতীকে আপনি সুস্থ করে দিন। ওকে ছাড়া আমি যে বাঁচব না। আমাদের রাজ্যে তো বৈদ্যের কোনো অভাব নেই। তাদেরকে ডেকে যে করেই হোক ওকে সুস্থ করে তুলুন। এই বিপদটা যদি কোনো বৈদ্য সারাতে পারত, তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে ডেকে পাঠাতাম। কিন্তু এ বড় ভয়ঙ্কর বিপদ, তুমি হয়তো জানো না। বহু বছর আগে এই রাজ্যে জলপরীদের রাজত্ব ছিল। পরে আমাদের পূর্বপুরুষরা এসে তাদেরকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু যাওয়ার আগে এই রাজ্যের উত্তর দিকের বনটাকে ওরা অভিশাপ দিয়ে গেছে। ওই বনের কোনো কিছুর সাথে মানুষের স্পর্শ হলে তাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কিন্তু মহারাজ, এর থেকে বাঁচব কি করে? তাহলে কি কোনো উপায় নেই? রাজ্যের বাইরে নদীর গভীরে গিয়ে ওই পরীর রাজ্যের পরীদের সাথে কথা বলে যদি তাদের মন গলানো যায়, একমাত্র তবেই আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। বেনু অনেক বড় গলায় বলে গেছে, যে করেই হোক ও কঙ্কাবতীকে ভালো করবে। জানি না ও কতটুকু কি করতে পারবে। ওকে যত বড়ই শাস্তি দিই না কেন, আমিও চাই ও যেন কাজটায় সফল হয়ে ফিরে আসে। এদিকে বেলা গড়িয়ে রাত নেমে আসে। বেনু হাঁটতে হাঁটতে একসময় রাজ্যের ঠিক শেষ প্রান্তে এসে পৌঁছায়। সামনে মস্ত বড় নদী। নদীর এপার ওপার ঠিকভাবে দেখা যায় না। বেনু কি করবে, কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে, কিছুই বুঝতে পারে না। রাগে দুঃখে হতাশায় সে নদীর পাড়ে বসে থাকে। হে সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। হাতে মাত্র 2 দিন সময় আছে। এর ভেতরে রাজকুমারী কঙ্কাবতীকে বিপদমুক্ত না করতে পারলে আমার যে আর বেঁচে থাকা হবে না। তোদের রাজকুমারী কঙ্কাবতীর উপর অভিশাপ লেগেছে রে, অভিশাপ। এখান থেকে মুক্তি পাওয়া এতটা সহজ না। পরীদের রাজ্যে গিয়ে তাদেরকে সন্তুষ্ট করা, এটা কি মুখের কথা? আপনি সব জানেন সাধু বাবা? সব জানি রে, আমি সব জানি। তাহলে দয়া করে আমাকে পথ দেখান। আমি কিভাবে এই অভিশাপ কাটাতে পারি। সেই পথ যতই কঠিন হোক না কেন, আমি চেষ্টা করব। আমাকে রাজকুমারী কঙ্কাবতীকে বিপদমুক্ত করতেই হবে। শোন তবে, রাজকুমারী কঙ্কাবতীকে বিপদমুক্ত করতে হলে তোকে এই নদীর তলদেশে যেতে হবে। সেখানে আছে পরীদের রাজ্য। অনেক বছর আগে বিতাড়িত হয়ে তারা এই নদীর তলদেশে এসে আশ্রয় নিয়েছে। এই কারণে তোদের ওপর ওই পরীদের ভীষণ রাগ। যে করেই হোক তোকে এই রাগ দূর করতে হবে। একমাত্র ওদের রাগ দূর হয়ে যদি ওরা তোর ওপর সন্তুষ্ট হয়,
তবেই এই অভিশাপ তুলে নিতে পারে। আমি চেষ্টা করব সাধু বাবা, যে করে হোক আমাকে ওদের সন্তুষ্ট করতেই হবে। আমার জন্য না হোক, রাজকুমারী কঙ্কাবতীর জন্য আমার এই কাজটাই সফল হতেই হবে। এই দৈব লাঠিটা সাথে রাখ, বিপদের সময়ে এটা তোকে সাহায্য করবে। বিজয়ী হয়ে ফিরে আয়। এই বলে অন্ধকারে সাধু বাবা মিলিয়ে যায়। এদিকে সাধু বাবার দেওয়া লাঠিটাকে নিয়ে বেনু নদীর গভীরে ডুব দেয়। তারপর সে নতুন এক রাজ্যে এসে উপস্থিত হয়। চারদিকের এত এত সৌন্দর্য দেখে বেনুর চোখ যেন ধাঁধিয়ে যায়। এটাই কি তাহলে পরীদের রাজ্য? কি সুন্দর চারিদিকে, আমি যেন চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর রাজ্যে যারা থাকে, আমাদের মতো মানুষের ওপর তাদের এত রাগ কিভাবে হতে পারে? যে করে হোক আমি এই রাগ দূর করব। এত বছর ধরে আমাদের রাজ্যের ওপর যে অভিশাপ চেপে আছে, সেই অভিশাপ এবার মুক্ত হবে। বলতে বলতে বেনু সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পায় একটা লাল পরী আর নীল পরী তার সামনে এসে হাজির হয়েছে। দেখো দেখো, আমাদের রাজ্যে একটা মানুষ এসে হাজির হয়েছে। দেখে তো মনে হচ্ছে এটা সেই রাজ্যের মানুষ যেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার মানে ও নিশ্চয়ই আমাদের ক্ষতি করতে এসেছে। কিন্তু আমাদের পরিরাজ্যে এসে আমাদেরই ক্ষতি করা, এটা এত সহজ না। তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তোমাদের অভিশাপে আমাদের রাজ্যের রাজকুমারী কঙ্কাবতী মস্ত বড় বিপদে পড়ে গেছে। আমি তাকে বাঁচাতে এসেছি। তোমার কথায় আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি আমাদের ক্ষতি করতে আসোনি? এর জন্য তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। আমি নিজেকে প্রমাণ করতে রাজি আছি। বলো, আমাকে কি করতে হবে? এখান থেকে সোজা দক্ষিণ দিকে হেঁটে গেলে একটা ঝর্ণা দেখতে পাবে। সেই ঝর্ণার পাশে একটা লাল গোলাপ ফুটে আছে। ওই গোলাপ নিয়ে ফিরে এলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে এবং তুমি তোমার রাজকুমারী কঙ্কাবতীকে সুস্থ করতে পারবে। আর ওই ঝর্ণার পেছনে একটা গুহার ভেতরে এক সাপ পাহারা দিচ্ছে আমাদের এক বাচ্চাকে। সাপের হাত থেকে বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারলে আমাদের অনেক উপকার হবে। এবারে দেখি তুমি কাকে বাঁচাও। বলতে না বলতেই আশেপাশে কোথাও লাল পরী আর নীল পরীকে দেখতে পায় না। সে আরেক মুহূর্ত দেরি না করে ওদের কথা মতো দক্ষিণ দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকটা সময় পার হয়ে যায়। একটা সময় এসে দেখতে পায় তার সামনে এক মস্ত বড় ঝর্ণা। এই তো সেই ঝর্ণা। লালপরি আর নীলপরি আমাকে তাহলে এর কথাই বলেছিল। তার মানে এই ঝর্ণার আশেপাশে কোথাও একটা লাল গোলাপ আছে। হ্যাঁ, এই তো পেয়েছি। কিন্তু এই লাল গোলাপটা ছেঁড়ার সাথে সাথে তো গোটা পরী রাজ্য ধ্বংস হয়ে যাবে। এখানে তো অসংখ্য পরী আছে। আমি এক কঙ্কাবতীকে বাঁচাতে এতগুলো পরীকে মেরে ফেলতে পারি না। তার মানে আমাকে লাল গোলাপ না, বরং ওই সাপের হাত থেকে পরীদের বাচ্চাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। যেমন বলা তেমন কাজ। বেনু হাঁটতে হাঁটতে ঝর্ণার পিছন দিকে চলে যায়। আর সেখানে যেতেই গুহার ভিতর থেকে ফোঁস করে ফোনা তুলে বের হয় একটা মস্ত বড় সাপ। বেনু দেখতে পায় সাপের ঠিক পিছনে একটা পাথরের আড়ালে পরীর বাচ্চা রাখা। এই মস্ত বড় সাপকে মারার জন্য সাধু বাবার এই দৈব লাঠি আমাকে সাহায্য করবে। সাপকে মেরে আমি পরীর বাচ্চাকে উদ্ধার করে নিয়ে যাব। দুষ্টু সাপ, এইবার তুই মর। বলতে না বলতেই বেনু সাধু বাবার দেওয়া দৈব লাঠি দিয়ে সাপের উপর আঘাত করে। আর তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। সাপটা পরিবর্তন হয়ে লাল পরী আর নীল পরীতে রূপ নেয়। ভয় পেও না বেনু, আমরা দুজনে তোমাকে পরীক্ষা নেবার জন্যই এই সাপের ছদ্মবেশে ছিলাম। তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমরা তোমার উপর খুবই সন্তুষ্ট হয়েছি। এই নাও একটা সাদা গোলাপের চারা। এটাকে নিয়ে তোমাদের রাজ্যের সেই অভিশপ্ত বাগানে লাগিয়ে দাও। তারপর গাছে থাকা সেই সাদা গোলাপটা নিয়ে রাজকুমারী কঙ্কাবতীর খোপায় দিয়ে দাও। দেখবে তখনই রাজকুমারী কঙ্কাবতীর অভিশাপ মুক্ত হয়ে যাবে। বেনু লালপরি ও নীলপরির কাছ থেকে সেই সাদা গোলাপের চারা নিয়ে রাজ্যে ফিরে আসে। তারপর রাজ্যের সেই অভিশপ্ত বাগানে গাছটাকে লাগিয়ে
গাছের সাদা গোলাপটাকে ছিঁড়ে রাজপ্রাসাদে ফিরে যায়। ফিরে এসেছে, দেখো রানী, বেনু ফিরে এসেছে। আমি জানতাম বেনু এই কাজটা ঠিক করতে পারবে। সত্যি আমার রাজকুমারী কঙ্কাবতী আবার আগের মতো সুস্থ হয়ে যাবে? ওর উপর থেকে অভিশাপ দূর হয়ে যাবে? আপনি একদম দুশ্চিন্তা করবেন না রানীমা, এক্ষুনি রাজকুমারী কঙ্কাবতী আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। এই বলে বেনু সেই সাদা গোলাপটা রাজকুমারী কঙ্কাবতীর খোপায় দেয়, আর সাথে সাথে রাজকুমারীর শরীর থেকে সেই লাল দাগগুলো হাওয়া হয়ে যায়, আর সে স্বাভাবিকভাবে উঠে বসে। বাবা দেখো, আমি একদম সুস্থ হয়ে গেছি। আমার আর কষ্ট হচ্ছে না। আমার উপর থেকে সব অভিশাপ দূর হয়ে গেছে। সত্যি বেনু, তুমি নিজে ভুল করে আবার সেই ভুলটা যেভাবে সংশোধন করলে, আমি সত্যি তোমার উপর খুশি হয়েছি। কি বলছো বাবা তুমি এসব? বেনু কোনো ভুল করেনি। এই কাজটা তো মন্ত্রীপুত্র মোহনলাল করেছে। ও আমার খোপায় কালো গোলাপ দিয়ে আমার উপর অভিশাপ ডেকে এনেছে। কে? ওই মোহনলালের এত বড় সাহস! এক্ষুনি ওর শাস্তি ঘোষণা করব। রাজা ঠিক তাই করলেন। মন্ত্রীপুত্র মোহনলালের কঠিন শাস্তি হলো। এদিকে বেনুর এত বড় আত্মত্যাগ আর উপকারে রাজা রানী সহ গোটা রাজ্যের মানুষ ধন্য ধন্য করতে লাগলো।